পাহাড় হলো একটা আয়না। ও আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়। ও দেখতে চায় আমরা বিপদে পড়লে একে অপরকে ফেলে পালাই কিনা। কবির, স্টপ! এটা সুইসাইডাল মিশন হয়ে যাচ্ছে। এই ওয়েদারে এগিয়ে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু। না রে সায়ন, কবির বোধহয় সেই সাদা সোনার কথা বলছে, কাঞ্চনজঙ্ঘা, বুঝলি? মা বলেছিল বিপদে পড়লে খেতে। আজ মনে হচ্ছে এর চেয়ে বড় বিপদ আর হবে না। আয় সবাই ভাগ করে খাই। ফিরলে সবাই ফিরবো, উঠলে সবাই উঠবো। নমস্কার, গল্প কথা ও কাহিনীতে আপনাদের স্বাগত। আমাদের আজকের উপস্থাপনা তুহিন রায়ের লেখা মৃত্যুপুরী কাঞ্চনজঙ্ঘায়। গল্পটি আপনাদের ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক ও হাইপ করার মাধ্যমে আমাদের পাশে থাকুন। শুরু হচ্ছে আজকের গল্প। উত্তর কলকাতার একটা সরু গলি, যেখানে রোদের তেজ সরাসরি মাটিতে নামার আগে পুরনো ঘুলঘুলি আর ঝুলন্ত তারের জালে ধাক্কা খেয়ে কিছুটা ক্লান্ত হয়ে পড়ে। আশ্বিনের শুরু, বাতাসে একটা অদ্ভুত শিরশিরানি ভাব আর পুজোর গন্ধ মিলেমিশে একাকার। শ্যামবাজারের মোড় সংলগ্ন সেই চেনা চায়ের দোকান, নগেন্দার কেবিন। দোকানের এক কোণে রাখা বাঁধানো সেই পুরনো বেঞ্চটাতেই বসে আছে 5 বন্ধু। কেটলির ধোয়া আর টোস্ট বিস্কুটের গন্ধের মাঝে কবির বলল, আমাদের ওই প্রতিজ্ঞাটার কথা মনে আছে, যেটা ক্লাস 10-এ টেস্ট পরীক্ষার পর গঙ্গার পাড়ে বসে করেছিলাম? কবির আজ সিভিল পোশাকে থাকলেও ওর শিরদাঁড়া আর গলার গাম্ভীর্যে পুলিশের ছাপ স্পষ্ট। সায়ন চায়ের কাপে চুমুক দিয়ে চশমাটা ঠিক করলো। ও হাইকোর্টের একজন নামজাদা উকিল, খুঁতখুঁতে স্বভাবটা ওর মজ্জাগত। সায়ন উত্তর দিল, প্রতিজ্ঞা তো আমরা অনেক কিছুই করেছিলাম। যেমন বলেছিলাম, পাড়ার সেই হিঙ্কুপুরীর আম গাছ থেকে আমরা আম চুরি করব না। কিন্তু পরদিন সকালেই তোকে আমি গুলতি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। আড্ডায় হাসির রোল উঠল। শুভময়, যে এখন শহরের ব্যস্ত হাসপাতালের ডাক্তার, মুচকি হেসে বলল, না রে সায়ন, কবির বোধহয় সেই সাদা সোনার কথা বলছে, কাঞ্চনজঙ্ঘা, বুঝলি? এক মুহূর্তের জন্য যেন আড্ডাটা থমকে গেল। ঋত্বিক, যে স্কুলের ভূগোলের মাস্টার, ওর চোখের মণি দুটো যেন জলজল করে উঠল। ও জানলার বাইরে নীল আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, দেখ, শরৎকাল চলে এলো। কলকাতার ভ্যাপসা গরমেও কিন্তু এই সময়ই পাহাড়ের গন্ধটা পাওয়া যায়। তোরা কি জানিস, এই পরিষ্কার আকাশের খাদের ধার থেকে কাঞ্চনজঙ্ঘা উকি দেয়? আমাদের সেই প্রতিজ্ঞা মনে আছে? আমরা একদিন কাঞ্চনজঙ্ঘা জয় করব। প্রীতম, যে একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কাজ করে এবং স্বভাবে একটু ঘরকুনো, কিছুটা ভয়ে ভয়ে বলল, পাগল নাকি এখন এই বয়সে? আমার তো সিঁড়ি দিয়ে উঠতে গেলেই বুক ধরফর করে। তার ওপর ব্যাংকের লোন, ট্যালি, আউট সব ছেড়েই পাহাড়ে যাওয়া কি সম্ভব? কবির টেবিল চাপড়ে বলল, সম্ভব, আমি ছুটি ম্যানেজ করছি। সায়ন, তোর কেস ডায়েরি কদিন বন্ধ রাখ। শুভময়ের চেম্বার আর ঋত্বিক তো স্কুলে কলেজে ছুটি পাবেই। এবার শরতে আমরা কাঞ্চনজঙ্ঘার শিকড়ে পা দেব। অনেক হয়েছে শহরের জটলা, এবার ডাক এসেছে হিমালয়ে। সেই বিকেলের আড্ডাতেই ঠিক হয়ে গেল সব। পুলিশের ব্যস্ততা, আদালতের শুনানি, হাসপাতালের ডিউটি, স্কুলের মাস্টারি আর ব্যাংকের হিসেব সব একপাশে সরিয়ে 5 বন্ধু একজোট হলো এক বিশাল স্বপ্নের লক্ষ্যে। শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম। চারিদিকে মানুষের কোলাহল, ঘোষণা আর কুলিদের ব্যস্ততা। দার্জিলিং মেল দাঁড়িয়ে আছে স্বমহিমায়। ইঞ্জিনের হালকা গর্জন যেন এক উত্তেজনার আবহ তৈরি করেছে। রাত 10:10। কবির সবার আগে পৌঁছেছে। পিঠে বিশাল ট্রেকিং ব্যাগ, পায়ে হাইকিং বুট। সায়ন আর শুভময় একসঙ্গে ঢুকলো। সায়ন তখনও ফোনে কাউকে একগুচ্ছ আইনের ধারা বোঝাচ্ছে, আর শুভময় খুব সাবধানে ওর মেডিসিন কিটটা আগলে ধরেছে। কিরে, এই ঋত্বিক আর প্রীতম কোথায়? সায়ন ফোনটা পকেটে রেখে জিজ্ঞেস করলো। ঠিক তখনই দেখা গেল ঋত্বিক আসছে।
ওর বগলে একটা ম্যাপ আর চোখে এক অদ্ভুত তৃপ্তি। ওর পিছনে হন্তদন্ত হয়ে প্রীতম ঘামছে আর একটা বড় সুটকেস টানছে। প্রীতম এসে হাঁপাতে হাঁপাতে বলল, বাবার ব্লাড প্রেশারের ওষুধগুলো গুছিয়ে দিয়ে আসতে লেট হয়ে গেল রে। আর মা তো কিছুতেই ছাড়তে চায় না, ভাবছে আমি হিমালয়ে গিয়ে না খেয়ে মরে যাব, তাই 3 কৌটো নাড়ু আর নিমকি ভরে দিয়েছে। বন্ধুরা হো হো করে হেসে উঠল। এ বিদায়টা খুব চেনা, কিন্তু এবার যেন অন্যরকম লাগছে। আমরা শুধু ঘুরতে যাচ্ছি না রে, মনে হচ্ছে আমরা যেন নিজেদের খুঁজতে যাচ্ছি। গার্ডের হুইসেল বাজলো। শিয়ালদার সেই চেনা নীল রঙের কামরায় একে একে সবাই উঠল। জানলার ধারে বসা নিয়ে সায়ন আর প্রীতমের সেই চিরকালীন কাড়াকাড়ি শুরু হয়ে গেল। ট্রেনটা যখন ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছাড়তে শুরু করলো, তখন জানলার বাইরে পরিবারের লোকজনের হাত নাড়া আর বন্ধুদের উজ্জ্বল মুখগুলো আবছা হয়ে এলো। অন্ধকার সুড়ঙ্গ পার হয়ে শহরতলি ছাড়িয়ে ট্রেন ছুটল উত্তরের পানে। ট্রেন যখন পূর্ণ গতিতে ছুটছে, কামরার ভেতরে আলো নিভে গেছে, শুধু উপরের নীল আলোটা জ্বলছে। ট্রেনের ছন্দবদ্ধ আওয়াজ যেন এক সম্মোহন তৈরি করেছে। 5 বন্ধু এখন আপার আর লোয়ার বার্থে জাঁকিয়ে বসেছে। শুভময় ওর ব্যাগ থেকে ফ্লাক্স বের করে গরম কফি ঢাললো। নে কবির, একটু চাঙ্গা হ, সামনে অনেক পথ পাড়ি দিতে হবে কিন্তু। কবির কফিতে চুমুক দিয়ে বলল, আচ্ছা শোন সবাই, পাহাড়ে আমি কিন্তু পুলিশ অফিসার নই, আমি তোদের বন্ধু, কিন্তু ডিসিপ্লিন লাগবে। কাঞ্চনজঙ্ঘা নিষ্ঠুর হতে পারে। শুভময়, তুই সবার স্বাস্থ্যের দিকে নজর রাখবি। সায়ন, তুই দেখবি আবহাওয়া আর রুটের দিকটা। ঋত্বিক আমাদের গাইড, ওর ম্যাপ আর পাহাড়ি জ্ঞান আমাদের ভরসা। আর প্রীতম, তুই রসদ সামলাবি, ঠিক আছে? আমি তো শুধু খাবারই সামলাতে পারি রে, কিন্তু ওই বরফের ধসঠস দেখলে আমি নির্ঘাত জ্ঞান হারাবো। সায়ন অন্ধকার জানলার দিকে তাকিয়ে বলল, জানিস, আইন যেমন প্রমাণের উপর চলে, পাহাড় তেমন চলে ধৈর্যের উপর। আমরা জেদ দিয়ে পাহাড় জয় করতে পারবো না, আমাদের পাহাড়ের কাছে আত্মসমর্পণ করতেই হবে। রাত বাড়ার সাথে সাথে আড্ডা পাল্টে গেল পুরনো স্মৃতিতে। উত্তর কলকাতার সেই সরু গলিতে ফুটবল খেলা, বৃষ্টির দিনে স্কুল কামাই করে সিনেমা দেখা, সবই ফিরে ফিরে আসতে লাগলো। ট্রেনের দুলুনিতে ঋত্বিক একসময় গেয়ে উঠল সেই পুরনো গান। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। মাঝরাতে বর্ধমান রামপুরহাট স্টেশনগুলো যখন পিছলে বেরিয়ে যাচ্ছিল, তখন ট্রেনের কামরায় ঘুম আর উত্তেজনার এক পাতলা আবরণ তৈরি হয়েছে। বাইরের অন্ধকার আকাশটা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। ভোর 5:45। জানলার বাইরে কুয়াশা ঢাকা উত্তরবঙ্গের ফসলি জমি। দূরে নীল রঙের অস্পষ্ট রেখা দেখা যাচ্ছে। ঋত্বিক চিৎকার করে উঠল, ওই দেখ ওই দেখ, নীল পাহাড়গুলো উকি দিচ্ছে, দেখ দেখ। সবাই ধরফর করে উঠে জানলায় ভিড় করল। ট্রেনের গতি কমছে। কিষানগঞ্জ পেরিয়ে নিউ জলপাইগুড়ির কাছাকাছি আসতেই বাতাসের গন্ধ পাল্টে গেল। সেই ভ্যাপসা গরম আর নেই, এখানে বাতাসে একটা শীতল সতেজতা আছে। ট্রেন যখন এনজিপি স্টেশনে এসে থামল, তখন চারপাশটা এক অদ্ভুত কর্মচাঞ্চল্যে মেতে উঠেছে। ট্যুরিস্টদের ভিড়, গাড়ি চালকদের হাঁক ডাক। দার্জিলিং যাবেন স্যার নাকি গ্যাংটক? 5 বন্ধু প্ল্যাটফর্মে নামলো। কবির বুক ভরে শ্বাস নিল। সায়ন ব্যস্ত হয়ে পড়ল ওদের আগে থেকে বুক করা গাড়িটার খোঁজ করতে। শুভময় ও স্টেথোস্কোপটা একবার ছুঁয়ে দেখল, যেন নিশ্চিত হতে চাইল ও সব লড়াইয়ের জন্য তৈরি। প্রীতম চারিদিকে তাকিয়ে বলল, বাপ রে, এখান থেকেই এত ঠান্ডা! সন্দকফু বা বেস ক্যাম্পে গেলে তো আমি জমে আইসক্রিম হয়ে যাব। ঋত্বিক প্রীতমের কাঁধে হাত রেখে বলল, ভয় পাস না, কাঞ্চনজঙ্ঘা আমাদের ডাক দিয়েছে। যারা ডাকে সাড়া দেয় তাদের সে রক্ষা করার দায়িত্বটাও নেয়। স্টেশনের বাইরে আসতেই দেখা গেল শরতের কাঁচা রোদ ট্রেনের ইঞ্জিনের ওপর পড়েছে। সামনে দাঁড়িয়ে একটা মাহিন্দ্রা বোলেরো। ড্রাইভার তামাং হাসি মুখে এগিয়ে এসে বলল, कांचनजंगा जाएंगे सर, एकदम सही समय पे आए हैं, आसमान आज एकदम साफ है। সবাই গাড়িতে মালপত্র চাপিয়ে উঠল। গাড়িটা যখন স্টেশনের চত্বর ছাড়িয়ে শিলিগুড়ি শহরের দিকে এগোতে শুরু করলো, কবির জানলার বাইরে তাকিয়ে বিড়বিড় করল,
আসছি আমরা, 5 বন্ধু আসছি তোমার রূপ দেখতে, তোমার মহিমা বুঝতে। এনজেপি থেকে মানেভঞ্জনের পথে গাড়ি ছুটল। এনজেপি স্টেশনের ব্যস্ততা পেছনে ফেলে মাহিন্দ্রা বোলেরো গাড়িটা যখন শিলিগুড়ির মহানন্দা অভয়ারণ্যের বুক চিরে মাথাতোলা পাহাড়ি রাস্তার দিকে ঘুরল, 5 বন্ধুর বুকের ভেতরটা তখন উত্তেজনায় ঢিপ ঢিপ করছে। ড্রাইভার তামাং বেশ দক্ষ হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছে, আর ক্যাসেট প্লেয়ারে বাজছে নেপালি লোকসঙ্গীতের সুর। সায়ন সামনের সিটে বসে ম্যাপ আর পারমিটগুলো আর একবার মিলিয়ে নিচ্ছিল। ঋত্বিক জানলার বাইরে তাকিয়ে মুগ্ধ হয়ে দেখছে দুধ সাদা কুয়াশার খেলা। কবির পেছনে বসে সবার মনোবল যাচাই করছিল, আর শুভময় খুব মন দিয়ে প্রীতমের পালস রেট মাপছিল। প্রীতম ফ্যাকাশে মুখে বলল, কিরে শুভময়, আমার হার্টবিট কি একটু বেশি? মানে এই পাহাড়ের বাঁকগুলো দেখে পেটটা কেমন গুড়গুড় করছে রে। শুভময় হেসে ওর কাঁধে হাত রেখে বলল, দূর পাগল, এটা ভয় নয়, এটা তোর অ্যাড্রিনালিন রাশ। একটু পরেই যখন মানেভঞ্জন পৌঁছাবো তখন দেখবি সব ঠিক হয়ে গেছে। শিলিগুড়ি থেকে মিরিক হয়ে গাড়িটা যখন মানেভঞ্জন পৌঁছালো তখন দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। মানেভঞ্জন, যে গ্রামটা সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের প্রবেশদ্বার। এখানকার বাতাস ভারী, আর চারদিকে সেই পুরনো আমলের ল্যান্ড রোভার গাড়ির মেলা। কবির গাড়ি থেকে নেমে লম্বা একটা টান দিল। আহ, এই তো পাহাড়ের গন্ধ। সায়ন, আমাদের জিপ বুকিং কনফার্ম তো? সায়ন চশমাটা মুছে বলল, একদম। এখান থেকে আমরা যে জিপে উঠব সেটা আমাদের নিয়ে যাবে টুংলুর দিকে। তবে রাস্তা কিন্তু বেশ খাঁড়া। সবাই তৈরি তো? মানেভঞ্জনের ছোট একটা দোকানের সামনে সবাই মিলে ধোয়া ওঠা মোমো আর থুকপা দিয়ে দুপুরের খাবার সারল। স্থানীয় এক বৃদ্ধের সাথে কথা বলছিল ঋত্বিক। ফিরে এসে বলল, জানিস কি শুনলাম? ওপরের দিকে নাকি আকাশ এবার খুব তাড়াতাড়ি পাল্টে যাচ্ছে। তবে আমাদের জন্য সুখবর হলো, আগামী 2 দিন আবহাওয়া নাকি পরিষ্কার থাকার সম্ভাবনা বেশি। মানেভঞ্জন থেকে টংলুর পথ মানেই হাড় কাঁপানো চড়াই। জিপটা যখন পাথর বিছানো ভাঙা রাস্তা দিয়ে উঠতে শুরু করলো, বন্ধুদের হাসি ঠাট্টা তখন চরমে। জিপের ভিতরে ঝাঁকুনিতে প্রীতম একবার সায়নের ওপর তো একবার কবিরের ওপর গিয়ে পড়ছে। আরে প্রীতম, তুই তো দেখছি ল্যাদ খাওয়ার ওস্তাদ রে। পাহাড়ে এসেও কি ব্যাংকের সভায় বসে আছিস নাকি? কবিরের ঠাট্টায় সবাই হো হো করে হেসে উঠল। ঋত্বিক জানলার বাইরে ইশারা করে বলল, ওই দেখ নিচে মানভঞ্জন গ্রামটা এখন কত ছোট দেখাচ্ছে। আর ওই দূরে দেখ মেঘের দল কেমন উপত্যকায় ভিড় করেছে। সত্যি দৃশ্যটা অপার্থিব। পাহাড়ের বাঁকে বাঁকে মেঘের লুকোচুরি খেলা চলছে। কখনো ঘন কুয়াশা এসে গাড়িটাকে গ্রাস করে নিচ্ছে, আবার পরক্ষণে রোদ উঠে চারপাশটা সোনালি করে তুলছে। পাহাড়ের গা ঘেঁষে ফুটে আছে লাল রডোডেনড্রন। যদিও এখন তাদের মরশুম নয়, তবুও 2-1টা অবাধ্য ফুল যেন বন্ধুদের স্বাগত জানাতেই টিকে আছে। টংলু যখন পৌঁছালো তখন সূর্য ডুবছে। টংলু মানে আগুনের পাহাড়। 3070 মিটার উচ্চতায় এই ছোট্ট জায়গাটা থেকে হিমালয়ের এক বিশাল দিগন্ত দেখা যায়। রাত বাড়ার সাথে সাথে টংলুর তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি নেমে এলো। কবিররা ছোট্ট একটি ট্রেকার্স হাটে আশ্রয় নিয়েছে। বাইরে প্রবল হাওয়া, আর ভেতরে মোমবাতির আলো অস্পষ্ট। প্রীতম 3টে জ্যাকেট পরে গোলগাল হয়ে বসে আছে। কবির বাইরে থেকে কিছু শুকনো কাঠ জোগাড় করে এনে ছোট একটা আগুন জ্বালল। আগুনের সেই লালচে আভা বন্ধুদের মুখে পড়ে এক মায়াবী পরিবেশ তৈরি করলো। ঋত্বিক একটা পুরনো ডায়েরি বের করে বলল, মনে আছে ক্লাস 9-এ ভূগোলে আমরা পড়েছিলাম স্লিপিং বুদ্ধার কথা? কাঞ্চনজঙ্ঘা, কুম্ভকর্ণ আর পাণ্ডব মিলে যে মূর্তির ছবি তৈরি হয়, আগামীকাল সকালে ঠিক এখান থেকেই আমরা কিন্তু সেটা প্রথম চাক্ষুষ করব। শুভময় আগুনের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমরা ডাক্তারিতে পড়ি শরীর নিয়ে, কিন্তু পাহাড় শেখায় আত্মা নিয়ে। এই যে আমরা শহর ছেড়ে এখানে এসেছি, এটা আসলে একটা মুক্তি। কবির, তোর পুলিশের লাঠি আর বন্দুক এখানে বহু দূরে, তাই না? কবির হাসল। ওর কঠোর চেহারায় এক অদ্ভুত কোমলতা দেখা দিল। হ্যাঁ, ঠিকই বলেছিস। রোজ সকালে উঠে ভাবি আজ কতগুলো কেস সামলাতে হবে, কার ওপর ইনভেস্টিগেশন চলবে। কিন্তু এখানে আমি শুধু একজন পথিক। তবে প্রীতম, কাল থেকে কিন্তু তোর হাঁটা শুরু। জিপ কিন্তু সব জায়গায় যাবে না। বলিস কি?
আমি তো ভেবেছিলাম এই জিপটাই আমাদের একদম শিখরে নামিয়ে দেবে। উকিল হিসেবে বলছি প্রীতম, তোর এই জিপে চড়ার চুক্তি এখানেই শেষ। এর পরের চুক্তি শুরু হবে তোর 2 পায়ের সাথে। পরদিন ভোরে যখন সূর্যের প্রথম আলো টংলুর চূড়ায় পড়ল, তখন 5 বন্ধু নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। মেঘের সমুদ্রের ওপর উকি দিচ্ছে স্লিপিং বুদ্ধা। কাঞ্চনজঙ্ঘার শিখরটা যেন সোনার জলে ধোয়া। ঋত্বিক ফিসফিস করে বলল, ওই দেখ আমাদের গন্তব্য, সাদা সোনা। সবাই হাত জোর করে সেই পাহাড়ের দিকে তাকিয়ে রইল। মনে হলো পাহাড় যেন তাদের ডাকছে। যাত্রা শুরু হলো পায়ে হেঁটে। টংলু থেকে টুংলিং, তারপর জৌবাড়ি হয়ে সিঙ্গালীলা রিজ বরাবর হাঁটা। পাহাড়ের নির্জনতা এখন তাদের চারপাশ ঘিরে ধরেছে। মাঝে মাঝে ছোট ছোট পাহাড়ি জনবসতি, যেখানে মানুষের হাসি খুব স্বচ্ছ। বাচ্চারা হাত নেড়ে তাদের স্বাগত জানাচ্ছে। হাঁটতে হাঁটতে কবির লক্ষ্য করল, উচ্চতা বাড়ার সাথে সাথে বাতাসের ঘনত্ব কমতে শুরু করেছে। আগে যেখানে বন্ধুদের মধ্যে অবিরাম কথা আর ইয়ার্কি চলছিল, এখন সেখানে নীরবতা নেমে এসেছে। সবার নিঃশ্বাস পড়ছে ভারী হয়ে। শুভময় প্রতি 2 ঘন্টা অন্তর সবার অক্সিজেন লেভেল আর পালস মাপছে। ও জানে পাহাড়ের প্রেমে পড়ার আগে তার মেজাজ বোঝা খুব জরুরি। সবার ব্লাড অক্সিজেন ঠিক আছে, কিন্তু প্রীতম, তোর হার্টবিট কিন্তু বাড়ছে। জল বেশি করে খা। শুভময় পরামর্শ দিল। প্রীতম বুক ভরে বাতাস নেওয়ার চেষ্টা করে বলল, জল তো খাচ্ছি রে, কিন্তু পাহাড়টা কেন যেন আমার বুকের ওপর চেপে বসেছে বলে মনে হচ্ছে। সায়ন ওর পিঠ চাপড়ে বলল, এটা পাহাড়ের মায়া রে, সে তোকে পরীক্ষা করছে। জয় করতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। বিকেলের দিকে তারা যখন পাইন ফরেস্টের ভিতর দিয়ে এগোচ্ছে, তখন ঘন কুয়াশার চারিদিক ঢেকে দিল। হাত বাড়ালে নিজের আঙুল দেখা যায় না। কবির সবার আগে চলছে, পেছনে বাকি 4 জন। কেউ কিন্তু লাইন ভাঙবি না, একে অপরের ওপর নজর রাখবি। কবিরের গলার স্বরে এখন কমান্ডারের সুর। হঠাৎ বনের গভীর থেকে একটা অদ্ভুত আওয়াজ ভেসে এলো। প্রীতম ভয়ে ঋত্বিকের জ্যাকেট খামচে ধরল। ঋত্বিক হেসে বলল, ভয় নেই, ওটা হয়তো রেড পান্ডার ডাক বা কোনো পাহাড়ি পাখি। ওই জঙ্গল ওদের বাড়ি, আর আমরা শুধু অতিথি। সেদিন সন্ধ্যায় যখন তারা পরবর্তী ক্যাম্পের কাছাকাছি পৌঁছালো, তখন শরীর ভীষণ ক্লান্ত, কিন্তু মনের জোর আকাশ ছোঁয়া। শরতের পরিষ্কার আকাশ আর পাহাড়ের বাঁকে বাঁকে ছড়িয়ে থাকা রহস্য যেন তাদের প্রতি মুহূর্তে নতুন নতুন চ্যালেঞ্জ দিচ্ছিল। অন্ধকার নেমে এলো পাহাড়ে। দূরে পাহাড়ের গায়ে ছোট ছোট আলোর বিন্দুর মতো দেখা যাচ্ছে হয়তো কোনো দূরের গ্রাম। 5 বন্ধু একজোট হয়ে তাঁবুর ভেতর গোল হয়ে বসে আগামী দিনের ম্যাপটা একবার দেখে নিল। সান্দাকফুর উচ্চতা 3636 মিটার। এখান থেকেই সিঙ্গালীলা শৈলশিলার আসল রূপ প্রকট হতে শুরু করে। আগের রাতের সেই পরিষ্কার আকাশ ভোরের দিকে এক অদ্ভুত রূপ নিল। উত্তর কলকাতার আড্ডায় যে কাঞ্চনজঙ্ঘাকে তারা ছবির মতো সুন্দর ভেবেছিল, চোখের সামনে তাকে দেখে তারা কয়েক মুহূর্তের জন্য যেন পাথর হয়ে দাঁড়িয়ে রইল। দিগন্ত জুড়ে শুয়ে আছে স্লিপিং বুদ্ধা, বিশাল, নিথর এবং রহস্যময়। কিন্তু সেই সৌন্দর্যের মধ্যেই লুকিয়েছিল এক অশুভ সংকেত। গাড়ি থেকে সান্দাকফু পৌঁছানো এক বিষয়, আর সেখান থেকে ফালুটের দিকে মূল কাঞ্চনজঙ্ঘা মাসিফের হৃৎপিণ্ডর দিকে এগিয়ে যাওয়া সম্পূর্ণ অন্য লড়াই। এবার আর কোনো জিপ নেই, নেই কোনো চেনা রাস্তা, শুধু পাথর, রুক্ষ ঘাস আর ক্রমাগত পাতলা হয়ে আসা বাতাস। সকাল থেকে প্রীতমের শরীরটা খুব ভালো যাচ্ছিল না। ওর স্বভাবযত চপলতা যেন উধাও হয়ে গেছে। পাহাড়ি চড়াই ভাঙতে গিয়ে বারবারও দাঁড়িয়ে পড়ছে। ওর ফর্সা মুখটা এখন নীলচে দেখাচ্ছে। কবির ওর পিঠের স্যাকটা নিজের কাঁধে তুলে নিল। কি রে প্রীতম, একদম হাল ছেড়ে দিলি নাকি? হ্যাঁ। কবির হাসানোর চেষ্টা করলো, কিন্তু ওর নিজের গলাতেও হালকা হাঁপানির টান। শুভময় দ্রুত এগিয়ে এসে প্রীতমকে একটা পাথরের উপর বসালো। ব্যাগ থেকে পালস অক্সিমিটার বের করে ওর আঙুলে চেপে ধরল। রিডিং দেখে শুভময়ের কপালে ভাঁজ পড়ল। অক্সিজেন লেভেল 82-তে নেমে এসেছে কবির।
প্রীতমের অবস্থা কিন্তু ভালো ঠেকছে না। একে অ্যাক্লিমেটাইজেশন বলে। শরীর এই উচ্চতার সাথে মানিয়ে নিতে পারছে না। শুভময় গম্ভীর গলায় বলল। সায়ন পাশ থেকে জল এগিয়ে দিয়ে বলল, শোন কবির, লজিক বলছে আমাদের এখানে অন্তত কয়েক ঘন্টা বিশ্রাম নেওয়া উচিত। ঋতিক, তুই ম্যাপ দেখে বলতো সামনে কোনো ট্রেকার্স হাট আছে কিনা। ঋত্বিক ম্যাপটা খুঁটিয়ে দেখে বলল, সামনে কয়েক কিলোমিটারের মধ্যে একটা ছোট্ট পাথরের গুহা আর একটা অস্থায়ী শেড আছে, কিন্তু আবহাওয়া যেদিকে যাচ্ছে সেখানে পৌঁছানোই কিন্তু বড় চ্যালেঞ্জ। হঠাৎ করেই পাহাড়ের সেই সোনালি রোদ উধাও হয়ে গেল। মেঘমুক্ত শরতের আকাশ মুহূর্তের মধ্যে কালচে ধূসর রং ধারণ করল। পাহাড়ে আবহাওয়া পাল্টাতে সময় লাগে না, কিন্তু এবারের পরিবর্তনটা ছিল অতি প্রাকৃতিক। উত্তুরে হাওয়া সপাং করে চাবুকের মতো তাদের মুখে আছড়ে পড়তে লাগলো। কুয়াশাটা দেখ। ঋত্বিক বিস্ময়ের স্বরে বলল। সত্যি, নিচ থেকে তুলোর মতো সাদা মেঘ নয়, বরং এক জমাট বাঁধা ধোঁয়াটে কুয়াশা তাদের চারপাশ ঘিরে ধরল। দৃশ্যমানতা বা ভিজিবিলিটি 10 মিটারের নিচে নেমে এলো, আর ঠিক তখনই শুরু হলো তুষারপাত। প্রথমে হালকা তুলোর মতো বরফ পড়ছিল, কিন্তু মিনিট 10 মধ্যেই তা তীব্র তুষার ঝড়ের রূপ নিল। কবির ওর উইন্ড চেকারটা ভালো করে এঁটে নিয়ে বলল, কেউ একে অপরের হাত ছাড়বি না, চেন তৈরি কর, আমাদের এগোতেই হবে। বরফের কামড় যত বাড়তে লাগলো, কবিরদের মনোবল তত টলতে শুরু করলো। সায়ন থামলো। ওর চশমার কাঁচ বরফে ঢেকে গেছে, ও কিছুই দেখতে পাচ্ছে না। ও চেঁচিয়ে বলল, কবির, স্টপ! এটা সুইসাইডাল মিশন হয়ে যাচ্ছে। এই ওয়েদারে এগিয়ে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু। কবির ঘুরে দাঁড়ালো। ওর চোখে এক অদম্য জেদ। না সায়ন, আমরা হার মানতে আসেনি। তুই কি এর মধ্যেই হাল ছেড়ে দিলি? আর মাত্র কয়েক মাইল গেলেই আমরা মাসিবের মূল পয়েন্টে পৌঁছাবো। এখন ফিরে যাওয়া মানে নিজেদের কাছে আজীবন হেরে যাওয়া। আরে জেদ আর বোকামির মধ্যে একটা সূক্ষ্ম তফাৎ আছে কবির। তুই পুলিশ অফিসার হিসেবে ডিসিপ্লিন জানিস, কিন্তু প্রকৃতির বিচার দেখ। শুভময় বলছে প্রীতমের অক্সিজেন কম, ঋত্বিক কাঁপছে, আর আর আমি কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। দিস ইজ ইললজিক্যাল। দেখলি তো, এটাকে যুক্তি দিয়ে পাহাড় জয় হয় না সায়ন। পাহাড় জয় করতে লাগে কলিজা। যখন আমি অপরাধী ভাড়া করি তখন লজিক খুঁজি না, লক্ষ্য খুঁজি। আজ আমার লক্ষ্য ওই শৃঙ্গ। তোরা যদি না পারিস আমি একাই যাব। শুভময় দুজনের মাঝখানে এসে দাঁড়ালো। থাম তোরা, ঝগড়া করার সময় এটা নয়। কবির, তুই জেদ করছিস ঠিকই, কিন্তু আমাদের প্রফেশনাল রেসপন্সিবিলিটিও তো আছে। আমি একজন ডাক্তার হিসেবে বলছি, এই অবস্থায় এগিয়ে যাওয়া ঝুঁকি, কিন্তু আমি জানি তুই আমাদের ছেড়ে যাবি না। ঋত্বিক কাঁপতে কাঁপতে বলল, কবির, কবির আমরা কিন্তু এগোবো, কিন্তু যদি আবহাওয়া আরও খারাপ হয় তবে সায়নের কথা আমাদের শুনতে হবে। তারা আবার চলতে শুরু করলো। বরফের স্তর এখন পায়ের গোড়ালি ছাড়িয়ে গেছে। প্রতিটি পদক্ষেপ মনে হচ্ছে যেন 1 মাইল হাঁটার সমান। কবির সবার সামনে থেকে রাস্তা তৈরি করছে, আর সায়ন রাগে গজগজ করতে করতেও বন্ধুদের নিরাপত্তা নিশ্চিত করছে। প্রীতম প্রায় অচৈতন্য অবস্থায় ঋত্বিকের কাঁধে ভর দিয়ে চলছে। ওর কানে শুধু বাতাসের শাঁসা আওয়াজ। মাঝে মাঝে কুয়াশা একটু সরলেই দেখা যাচ্ছে পাহাড়ের এক ভয়াল খাদ, যা নীলচে বরফে ঢাকা। হঠাৎ একটা তীব্র শব্দ হলো। পাহাড়ের ওপর থেকে এক তাল বরফ খসে পড়ল তাদের ঠিক কয়েক ফুট দূরে। সায়ন চিৎকার করে বলল, দেখলি তো, এটাকে অ্যাভালেন্সের শুরু বলে। আমরা কি এখন এগোবো? কবির এবার একটু থমকালো। ও দেখলো ওর বন্ধুদের দশা। শুভময়ের হাত জমে সাদা হয়ে গেছে, ঋত্বিকের দাঁতে দাঁত লাগছে। কবির বুঝতে পারল পাহাড় আজ তাদের পরীক্ষা নিচ্ছে। ও শান্ত গলায় বলল, ঠিক আছে, আমরা ঠিক সামনে ওই পাথরের আড়ালটায় আশ্রয় নেব। আবহাওয়া একটু না কমলে আমরা এগোবো না। কিন্তু মনে রাখিস আমরা পিছিয়ে যাওয়ার কথা বলবো না, আমরা শুধু বিরতি নেব। একটা বিশাল বোল্ডারের নিচে ছোট একটা প্রাকৃতিক গুহার মতো জায়গায় তারা আশ্রয় নিল। বাইরে তখন তাণ্ডব চলছে। বরফ আর কুয়াশার খেলায় পাহাড়টা যেন অদৃশ্য হয়ে গেছে। কবির নিজের পকেট থেকে একটা পুরনো দেশলাই বের করলো, কিন্তু ঠান্ডায় ওর হাত এত কাঁপছিল যে কাঠি জ্বলছিল না।
সায়ন নিজের হাত দিয়ে বাতাস আড়াল করলো আর কবির আগুনটা জ্বালালো। সেই ছোট্ট শিখাটা যখন জ্বলে উঠল, তখন 5 বন্ধুর মুখে এক মুহূর্তের জন্য স্বস্তি ফিরে এলো। ঋত্বিক ফিস ফিস করে বলল, জানিস কবির, পাহাড় আমাদের আজই প্রথমবার সত্যিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। শহর থেকে ভাবা সহজ, কিন্তু হিমালয়ের ডাক সহ্য করা কঠিন। প্রীতম একটু সুস্থ হয়ে বলল, সায়ন ভাই, তুই রাগ করিস না। কবির তো আমাদের জন্যই জেদ ধরেছে। তবে তোর লজিক না থাকলে আজ আমরা হয়তো এই খাতেই পড়ে থাকতাম। আমি তোদের উকিল রে, তোদের হয়ে সওয়াল করাটাই আমার কাজ। বাইরে তখন তুষারপাত চলছে সমানে। রাত নামছে পাহাড়ে। গুহার ভেতরে 5টা ছায়া আগুনের চারিদিকে বসে। বাইরে হিমালয় তার আপন খেয়ালে গান গেয়ে চলেছে, কখনো মায়াবী, কখনো অত্যন্ত ভয়ঙ্কর। গুহার সংকীর্ণ প্রবেশপথ দিয়ে বরফের কুচি তীরের মতো ভেতরে আছড়ে পড়ছে। অন্ধকার সেই গুহায় একমাত্র সহায় একটি ছোট টর্চ, আর মাঝখানে ধিক ধিক করে জ্বলতে থাকা সামান্য কিছু শুকনো ডালপালার আগুন। কিন্তু সেই আগুনের উত্তাপের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছিল 5 বন্ধুর শরীরের উষ্ণতা। ঋত্বিক গুহার এক কোণে পড়ে আছে। ওর শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে। মাঝে মধ্যেই ও প্রলাপ বকছে। হাই অল্টিটিউড পালমোনারি এডিমার প্রাথমিক লক্ষণ কিনা তা নিয়ে শুভময়ের কপালে চিন্তার ভাঁজ। শুভময় ওর থার্মোমিটার আর স্টেথোস্কোপ দিয়ে ঋত্বিককে পরীক্ষা করতে করতে ফিস ফিস করে বলল, শরীরের তাপমাত্রা দ্রুত নামছে, ওর চেস্ট কনজেশন বাড়ছে। আমাদের ওকে জাগিয়ে রাখতে হবে। ও ঘুমিয়ে পড়লেই কিন্তু বিপদ। কবির ঋত্বিকের বরফ হয়ে যাওয়া হাত দুটো নিজের হাতের তালু দিয়ে ঘষতে ঘষতে বলল, ঋত্বিক, শুনছিস? ঘুমানো চলবে না বন্ধু। আমাদের সেই উত্তর কলকাতার রোয়াকটা মনে কর। প্রীতম গুহার এক কোণে ভয়ে কুঁকড়ে বসেছিল। কিন্তু ঋত্বিকের এই অবস্থা দেখে ওর ভেতরের সেই ভীতু মানুষটা যেন হঠাৎ করেই লড়াকু হয়ে উঠল। ও ঋত্বিকের পায়ের দিকটা ঘষতে ঘষতে বলতে শুরু করলো, মনে আছে ঋত্বিক, সেই যেবার শ্যামপুকুর স্ট্রিটের মোড়ে ফুটবল খেলতে গিয়ে তুই বোস জেঠু জানলার কাঁচ ভেঙেছিলি? জেঠু লাঠি নিয়ে তাড়া করেছিল, আর আমরা সবাই মিলে চম্পট দিয়েছিলাম বাগবাজার ঘাটে। ঋত্বিক আধ বোঝা চোখে একটু হাসার চেষ্টা করলো। ওর শুকনো ঠোঁট দুটো সামান্য কেঁপে উঠল। বিড়বিড় করে বলল, হ্যাঁ রে, তুই তো ভয়ে ড্রেনের ভিতর লুকিয়ে পড়েছিলি। আড্ডার সুরটা যেন ফিরে এলো সেই অন্ধকার গুহায়। হিমালয়ের রুক্ষতা ছাপিয়ে উত্তর কলকাতার ধুলো মাখা গলির গন্ধটা যেন চারিদিকে ছড়িয়ে পড়ল। সায়ন ওর চশমাটা মুছে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, সেই ফুটবল ম্যাচটার কথা মনে আছে? টালা পার্কের সেই ফাইনাল, বিপক্ষ দল যখন আমাদের কবিরকে ধাক্কা দিয়ে ফেলে দিল, তখন আমরা 4 জন মিলে রেফারির সাথে কি ঝগড়াটাই না করেছিলাম। সায়ন উকিল সেদিন থেকেই বোধহয় ওকালতি শুরু করেছিল। হাসির একটা হালকা ঢেউ খেলে গেল সবার মধ্যে। কবির আগুনের শিখার দিকে তাকিয়ে বলল, সেদিন তোরা যদি আমার পাশে না দাঁড়াতিস, তবে ওই ম্যাচটা আমরা হারতাম। আজকেও পরিস্থিতিটা একই রে। বাইরে বরফের পাহাড় আমাদের রেফারির মতো লাল কার্ড দেখাচ্ছে, কিন্তু আমরা মাঠ ছাড়বো না। হঠাৎ এক ঝলক প্রবল বাতাস গুহার ভেতরে ঢুকে আগুনটা প্রায় নিভিয়ে দিল। বাইরের দৃশ্যমানতা এখন শূন্য। কিছু আগে যখন তারা গুহার খোঁজে এগোচ্ছিল, তখন একবার একটা পাথরের খাঁজে পা পিছলে ঋত্বিক আর প্রীতম দল থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সেই কয়েকটা মিনিট ছিল বিভীষিকাময়। কুয়াশার চাদরে একে অপরকে দেখতে না পাওয়া, নাম ধরে চিৎকার করা, আর প্রতিধ্বনি হয়ে সেই চিৎকার ফিরে আসা, সেই আতঙ্কের রেশ এখনও তাদের চোখে মুখে। কবির বলল, যখন ঋত্বিকের হাতটা আমার হাত থেকে ফসকে গেল কুয়াশার মধ্যে, মনে হচ্ছিল আমার শরীরের একটা অঙ্গ কেটে পড়ে গেছে। তখন বুঝলাম আমরা আসলে আলাদা 5টা মানুষ নই, আমরা একটা সিঙ্গেল ইউনিট। শুভময় ঋত্বিককে একটা এনার্জি ড্রিঙ্ক খাইয়ে দিয়ে বলল, পাহাড় আমাদের ইগো ভেঙে দেয় রে। আমরা শহরে কে কত বড় ডাক্তার, কে কত বড় পুলিশ বা উকিল, এখানে তার কোনো দাম নেই। পাহাড় আমাদের মনে করিয়ে দেয় আমরা কতটা ছোট, আর আমাদের বন্ধুত্ব কতটা বড়। রাত যত বাড়তে লাগলো, গুহার দেওয়ালগুলো যেন আরও সংকুচিত হতে শুরু করলো। ঋত্বিক এখন একটু সুস্থ বোধ করছে। ও উঠে বসার চেষ্টা করলো। ওর গলাটা ভাঙা, কিন্তু চোখ দুটোয় আবার সেই প্রকৃতিপ্রেমীর দীপ্তি ফিরে এসেছে। জানিস, আমি স্কুলে ভূগোল পড়াতাম।
পাহাড় মানে টেকটনিক প্লেটের সংঘর্ষে তৈরি হওয়া একটা পাথরের স্তূপ। কিন্তু আজ বুঝছি পাহাড় আসলে পাথরের স্তূপ নয়, পাহাড় হলো একটা আয়না। ও আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়। ও দেখতে চায় আমরা বিপদে পড়লে একে অপরকে ফেলে পালাই কিনা। সায়ন মাথা নাড়ল। ঠিক বলেছিস ঋত্বিক। আমি তো ফিরে যাওয়ার জন্য কত যুক্তি দেখালাম, কিন্তু এখন বুঝছি ফিরে গেলে হয়তো শরীরটা বাঁচতো, কিন্তু মনটা সারা জীবন ওই শিয়ালদহ স্টেশনের ট্রেনের মধ্যেই আটকে থাকতো। জয়ের আনন্দটা আসলে সামিটে নয়, জয়ের আনন্দটা এই যে আমরা এখনো একসাথে আছি। প্রীতম ওর ব্যাগ থেকে সেই মায়ের দেওয়া নাড়ুর কৌটোটা বের করলো। মা বলেছিল বিপদে পড়লে খেতে। আজ মনে হচ্ছে এর চেয়ে বড় বিপদ আর হবে না। আয় সবাই ভাগ করে খাই। সেই সামান্য খাবারের টুকরো যেন অমৃতের মতো মনে হলো সবার কাছে। উত্তর কলকাতার গলির সেই 4 আনা 8 আনার বাদাম ভাজার মতোই সেই নাড়ুগুলো তাদের মনে সাহস জোগাতে লাগলো। কবির উঠে দাঁড়িয়ে গুহার বাইরে তুষার ঝড়ের দিকে তাকালো। ঝড়টা একটু কমেছে মনে হচ্ছে। ও সবার দিকে ফিরে তাকালো। ওর চেহারায় এখন সেই দৃঢ়তা যা একজন লিডারকে সবার থেকে আলাদা করে। বন্ধুরা, কাল ভোরে আমাদের উঠতে হবে। সামনে ডেথ জোন, অক্সিজেনের অভাব আরও বাড়বে। হয়তো প্রকৃতির সাথে আমাদের শেষ লড়াইটা ওখানেই হবে। কিন্তু একটা কথা মনে রাখবি, আমরা কেবল নিজেদের জন্য উঠছি না, আমরা সেই 5টা বাচ্চার স্বপ্ন পূরণের জন্য উঠছি যারা একদিন এই স্বপ্নটা দেখেছিল। আমাদের মা, বাবা, আমাদের শহর আমাদের জন্য অপেক্ষা করে আছে। শুভময় কবিরের কাঁধে হাত রাখলো। আমরা তৈরি কবির। তুই যখন আছিস তখন মৃত্যুও আমাদের পথ আটকাতে পারবে না। ঋত্বিক ম্যাপটার উপর হাত রাখলো। কাল আমাদের যাত্রা হবে কাঞ্চনজঙ্ঘা মাসিফের সবচেয়ে কঠিন অংশে। কিন্তু আজ রাতের এই আড্ডা আমাকে বুঝিয়ে দিয়েছে আমাদের অক্সিজেন সিলিন্ডারের চেয়েও বড় অক্সিজেন হলো আমাদের একতা, আমাদের ইউনিটি। আর সায়ন উকিল গ্যারান্টি দিচ্ছে আমরা সবাই মিলে কলকাতায় ফিরবই। না ফিরলে হিমালয়ের নামে আমি মামলা ঠুকে দেব। অন্ধকার গুহায় আবার হাসির রোল উঠল। সেই হাসি হিমালয়ের নিস্তব্ধতাকে চুরমার করে দিল। ভয় বা আতঙ্ক নয়, বরং এক অদ্ভুত প্রশান্তি ঘিরে ধরল তাদের। ভয় বা আতঙ্ক নয়, বরং এক অদ্ভুত প্রশান্তি ঘিরে ধরল তাদের। পাহাড় কেবল পাথর নয়, পাহাড় আসলে তাদের শিখিয়ে দিল মানুষের ধৈর্যের কোনো সীমা নেই যদি তার পাশে দাঁড়ানোর মতো বন্ধু থাকে। বাইরে বরফ পড়া একটু কমেছে। কালকে চড়াই অনেক কঠিন হবে ঠিকই, কিন্তু আজ রাতের এই স্মৃতির স্মরণই তাদের এমন এক মানসিক শক্তি দিল যা কোনো কৃত্রিম অক্সিজেন দিতে পারে না। আকাশের রং এখন গাঢ় বেগুনি, যেন কোনো অজানা বিপদের সংকেত দিচ্ছে। উচ্চতা প্রায় 8000 মিটারের কাছাকাছি। এই সেই জায়গা যাকে পর্বতারোহীদের ভাষায় বলা হয় ডেথ জোন বা মৃত্যুপুরী। এখানে বাতাস এতই পাতলা যে প্রতিটি নিঃশ্বাস মনে হয় যেন ফুসফুসের ভেতর কাঁচের গুঁড়ো ঢুকে পড়ছে। শরীরের প্রতিটি কোষ অক্সিজেনের জন্য হাহাকার করছে, আর মস্তিষ্ক ক্রমাগত সংকেত দিচ্ছে, ফিরে যাও, এখানে মৃত্যু ওত পেতে আছে। 5 বন্ধুর শরীর এখন আর তাদের নিয়ন্ত্রণে নেই। কবির সবার আগে বরফে কুঠার গেঁথে রাস্তা তৈরি করছে। ওর পেছনে শুভময়, তারপর প্রীতম, ঋত্বিক এবং শেষে সায়ন। দড়িতে একে অপরের সাথে বাঁধা, যেন 5টা শরীর মিলে একটা অবিভাজ্য সত্তা। কবির থাম। শুভময়ের কণ্ঠস্বর মাস্কের ভেতর দিয়ে খুব অস্পষ্ট শোনালো। সবাই দাঁড়িয়ে পড়ল। শুভময় প্রীতমের অক্সিজেন সিলিন্ডারের গেজ পরীক্ষা করে দেখল। কাঁটাটা লাল চিহ্নের একদম কিনারে। সিলিন্ডার প্রায় শেষ। শুধু প্রীতম নয়, কবির এবং সায়নের সিলিন্ডারও শেষের পথে। সায়ন ক্লান্ত গলায় বলল, কবির, সিলিন্ডার তো প্রায় শেষের দিকে। এই অবস্থায় উপরে ওঠা মানে নির্ঘাত আত্মহত্যা। আমাদের হাতে সময় খুব কম। কবির ওর গোগলসটা একবার মুছে নিল। সামনে এক বিশাল খাড়া বরফের দেওয়াল, যাকে পর্বত আরোহণের ভাষায় বলা হয় আইস ওয়াল। এই দেওয়াল পার হতে পারলেই সামিটের খুব কাছাকাছি পৌঁছানো যাবে।
কবির জানে এখন ফিরে যাওয়া মানে শুধু স্বপ্নভঙ্গ নয়, বরং এই অক্সিজেন নিয়ে নিচে নামার পথটাও হবে সমান বিপজ্জনক। কবির বলল, আর একটু, ওই দেওয়ালটা পার হলেই আমরা একটা চাতাল পাবো, ওখানে আমরা ডিসাইড করব। কিন্তু এখন থামলে জমে বরফ হয়ে যাব। বরফের দেওয়ালটা প্রায় 80 ডিগ্রি কোণে দাঁড়িয়ে আছে। কবির ওর পুলিশের ট্রেনিংয়ে শেখা শারীরিক সক্ষমতাকে কাজে লাগিয়ে বরফে কুঠার গেঁথে শরীরটাকে টেনে তুলছে। প্রীতম ঠিক ওর নিচেই, ওর হাত পা থরথর করে কাঁপছে, ঠান্ডায় ওর আঙুলগুলো প্রায় অবশ। হঠাৎ একটা বিকট শব্দ, প্রীতমের পায়ের তলার বরফের চাঙড়টা ভেঙে গেল। কবির! প্রীতমের গগনবিদারী চিৎকার বাতাসের শব্দকেও ছাপিয়ে গেল। মুহূর্তের মধ্যে প্রীতম নিচের দিকে ঝুলতে শুরু করলো। ও খাদের কিনারে, নিচে 1000 ফুট গভীর শূন্যতা। ওর পুরো শরীরের ওজন এখন গিয়ে পড়েছে কবিরের ওপর থাকা দড়িতে। কবির তখন দেওয়ালের মাঝপথে। আচমকাই টানে কবিরের হাতের কুঠারটা বরফ থেকে আলগা হয়ে গেল। প্রীতম, প্রীতম ধর ওটা, ধর! সায়ন নিচ থেকে চিৎকার করছে, কিন্তু কুয়াশায় কেউ কাউকে দেখতে পাচ্ছে না। কবির অনুভব করলো ওর হাতের ওপর কয়েক মণ ওজন, এটা ওর কোমরে বিঁধে যাচ্ছে। যদিও কুঠারটা সামলাতে না পারে, তবে কবির আর প্রীতম দুজনেই এই অতল খাদে তলিয়ে যাবে। ঠিক এই মুহূর্তেই কবিরের মনে পড়ে গেল ওর ট্রেনিংয়ের সেই দিনগুলো। ও নিজের শরীরের সবটুকু শক্তি এক জায়গায় করে বাম হাতের কুঠারটা সর্বশক্তিতে বরফের গহ্বরে গেঁথে দিল। প্রীতম, প্রীতম নড়বি না, আমি টেনে তুলছি। কবিরের দাঁতে দাঁত চাপা গর্জন। কবির নিজের জীবনের পরোয়া না করে দড়িটা নিজের হাতের ওপর পেঁচিয়ে নিল। বরফের ঘর্ষণে ওর গ্লাভস ছিঁড়ে রক্ত বেরোতে শুরু করেছে, কিন্তু ও সেই রক্ত হিমায়িত হয়ে যাওয়ার আগেই প্রীতমকে হ্যাচকা টানে উপরে তুলে আনলো। প্রীতম যখন পাথরের এক চিলতে জায়গায় আছড়ে পড়ল, ওর জ্ঞান তখন প্রায় লুপ্ত। প্রীতমকে উদ্ধার করা গেলেও সমস্যা মেটেনি। ওর অক্সিজেন সিলিন্ডারটা পাহাড়ের ধাক্কায় নষ্ট হয়ে গেছে। ওর নিঃশ্বাস ছোট হয়ে আসছে, চোখ দুটো নীল। শুভময় এই প্রতিকূলতার মধ্যেও নিজের ডাক্তারের উপস্থিত বুদ্ধি হারালো না। ও জানে হাইপক্সিয়া বা অক্সিজেনের অভাবে প্রীতমের ফুসফুস এখনই অকেজো হয়ে যাবে। শুভময় নিজের পিঠ থেকে সিলিন্ডারটা খুলে কবিরকে বলল, কবির ধর এটা, প্রীতমের মুখে মাস্কটা লাগা দ্রুত। সায়ন বাধা দিয়ে বলল, শুভময়, তুই পাগল হলি? তোর নিজেরও তো অক্সিজেন কম। তুই যদি ওকে সবটা দিয়ে দিস, তবে তুই বাঁচবি না। শুভময় শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আমি ডাক্তার সায়ন, আমার পেশেন্ট আগে। কবির, তুই প্রীতমকে সিপিআর দেওয়ার মতো করে ওর বুকে চাপ দে, আর আমি ওকে আমার সিলিন্ডার থেকে শেয়ার্ড অক্সিজেন দিচ্ছি। কবির ওর বলিষ্ঠ হাতে প্রীতমের বুকে ছন্দবদ্ধ চাপ দিতে লাগলো, আর শুভময় খুব সাবধানে অক্সিজেনের প্রবাহ নিয়ন্ত্রণ করল। সায়ন আর ঋত্বিক চারপাশ থেকে আড়াল করে দাঁড়িয়ে রইল, যাতে বাতাসের ঝাপটা সরাসরি প্রীতমের গায়ে না লাগে। মিনিট পাঁচেকের সেই লড়াই মনে হচ্ছিল যেন 5 যুগ। হঠাৎ প্রীতম একটা লম্বা নিঃশ্বাস নিল। ওর চোখ দুটো সামান্য খুলল। ঋত্বিক কান্নায় ভেঙে পড়ে বলল, ও ফিরে এসেছে রে, প্রীতম ফিরে এসেছে। বিপদ এখনও কাটেনি, আবহাওয়া আরও খারাপ হচ্ছে, কিন্তু এই ঘটনাটা তাদের মধ্যে এক অলৌকিক শক্তির সঞ্চার করল। কবির নিজের রক্তমাখা হাতটা সবার সামনে বাড়িয়ে দিল। আমরা যমরাজের দরজা থেকে ফিরে এসেছি। প্রীতমকে বাঁচাতে গিয়ে আমি বুঝেছি আমাদের শরীরে আলাদা কোনো প্রাণ নেই, আমাদের সবার প্রাণ এখন এক। সায়ন কবিরের হাতটা শক্ত করে ধরল। তোর ওই পাগলামি আর জেদি আজ আমাদের বাঁচালো কবির। আমি হার মানলাম। হ্যাঁ, লজিক বলছে আমরা মরবো, কিন্তু আমার মন বলছে আমরা ওই শিখরে পা দেবই দেবই। শুভময় প্রীতমকে ইশারায় সাহস দিল। প্রীতম দুর্বল স্বরে বলল, আমি আমি ঠিক আছি, আমাকে ফেলে যাস না তোরা। ঋত্বিক ধমক দিয়ে বলল, ফেলে যাওয়ার কথা উচ্চারণও করবি না। ফিরলে সবাই ফিরবো, উঠলে সবাই উঠবো। আকাশের মেঘ যেন এক মুহূর্তের জন্য সরে গেল। দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার সেই চূড়ান্ত শিখর। কবির আবার কুঠার তুলল। সায়ন ওর পিছনে। শুভময় প্রীতমকে ধরে রেখেছে। ঋত্বিক সবার উপর নজর রাখছে।
মৃত্যুপুরীর সেই শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর 5 বন্ধু যখন পরবর্তী চাতালটিতে পৌঁছালো, তখন রাত আর ভোরের মাঝখানে সেই সময়টা স্থির হয়ে আছে। বাতাসের গতিবেগ সামান্য কমেছে, কিন্তু ঠান্ডার তীব্রতা যেন হাড়ের মধ্যে পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। তারা একটি পাথরের খাঁজের আড়ালে একে অপরের শরীরের সাথে সেটে বসেছিল। কারো মুখে কথা নেই, ক্লান্তিতে চোখ বুজে আসছে, কিন্তু এই উচ্চতায় ঘুমানো মানেই নিশ্চিত মৃত্যু। শুভময় সবার অক্সিজেন সিলিন্ডারগুলো শেষবার পরীক্ষা করলো। সবার সিলিন্ডারেই এখন শুধু তলানিটুকু পড়ে আছে। আমাদের আমাদের খুব দ্রুত মুভ করতে হবে। ওর গলায় পেশাদারি উদ্বেগের সুর। হঠাৎ ঋত্বিক ফিসফিস করে বলল, কবির, ওদিকে তাকা। সবাই পশ্চিম দিগন্তের দিকে তাকালো। ভোরের প্রথম আলো তখন কাঞ্চনজঙ্ঘার শিখর স্পর্শ করেছে। যে পাহাড়টা এতক্ষণ রূপলি সাদা দেখাচ্ছিল, তা চোখের পলকে টকটকে কাঞ্চন বা সোনার রঙে রাঙিয়ে উঠল। সেই গোল্ডেন পিক, নিচে মেঘের সমুদ্র, আর উপরে জেগে আছে শুধু ওই প্রদীপ্ত শিখরটি। দেখে মনে হচ্ছে যেন কোনো বিশাল মন্দির, আর গম্বুজটা খাঁটি সোনা দিয়ে বাঁধানো। এই সেই দৃশ্য যার জন্য 1000 মাইল পাড়ি দিয়ে মানুষ হিমালয়ে আসে। 5 বন্ধুর চোখে তখন জল। প্রীতম বিড়বিড় করে বলল, এত কষ্ট সার্থক রে। এই দৃশ্য দেখার পর মৃত্যু এলেও আক্ষেপ নেই। সায়ন ওর চশমাটা পরিষ্কার করতে করতে বলল, আইনের বইতে কোনো শব্দ নেই যা এই সৌন্দর্যকে ব্যাখ্যা করতে পারে। প্রকৃতি এখানে তার শ্রেষ্ঠ শিল্প ফুটিয়ে তুলেছে। কবির মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলেও ওর পুলিশি সহজাত বোধ ওকে সতর্ক করে দিল। ও দেখল সোনালি শিখরটার নিচে যে বিশাল বরফ স্তর, সেখানে কোথাও একটা সূক্ষ্ম কম্পন হচ্ছে। ও জানে সূর্যের তাপ বাড়লে বরফ আলগা হতে শুরু করে। আমাদের খুব জলদি বের হতে হবে। ওই দৃশ্যটা যতটা সুন্দর, ওটা ততটাই বিপজ্জনক সংকেত দিচ্ছে। সবাই দড়িতে নিজেদের বেঁধে নিয়ে আবার হাঁটতে শুরু করলো। তাদের মূল রুট ছিল একটি পাথুরে রিজ বা শৈলশিরা বরাবর, কিন্তু তারা যখন সেই রিজের কাছাকাছি পৌঁছালো, তখন হঠাৎ এক গম্ভীর গুমগুম আওয়াজ শোনা গেল। আওয়াজটা যেন মাটির গভীর থেকে উঠে আসছে। ঋত্বিক চিৎকার করে উঠল, অ্যাভালাঞ্চ! শুই পড় সবাই, পাথরের আড়ালে ঢুক। মুহূর্তের মধ্যে পাহাড়ের ওপর থেকে বিশাল এক বরফের চাই ভেঙে পড়তে শুরু করলো। সেকেন্ডের ব্যবধানে সেই আওয়াজ এক প্রলয়ঙ্কারী গর্জনের রূপ নিল, যেন হাজার হাজার কামান একসাথে দাগা হচ্ছে। সাদা বরফের এক বিশাল দেওয়াল তীরের বেগে তাদের দিকে ধেয়ে আসছে। কবির সবাইকে হ্যাঁচকা টানে একটি বিশাল বোল্ডারের আড়ালে নিয়ে গেল। 5 বন্ধু পাথরের গায়ে মুখ গুজে পড়ে রইল। চারপাশটা সাদা ধুলোর মতো বরফে ঢেকে গেল। কান ফাটানো শব্দ আর বাতাসের তীব্র ঝাপটায় মনে হচ্ছিল পৃথিবী বুঝি এখনই ওলটপালট হয়ে যাবে। প্রীতম আতঙ্কে ঋত্বিককে জড়িয়ে ধরল, আর সায়ন শুভময়ের পিঠের ব্যাগটা শক্ত করে চেপে ধরল। মিনিট 5 পর যখন আওয়াজটা থামল, তখন চারপাশটা শ্মশানের মতো নিস্তব্ধ। তারা যখন মাথা তুলল, তখন তাদের চোখের সামনে দৃশ্যপট পুরো বদলে গেছে। তাদের সামনের চেনা রাস্তাটা এখন অদৃশ্য। বিশাল বিশাল বরফের চাই আর পাথরের স্তূপে মূল রুটটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যেখানে একটা হাঁটার পথ ছিল, সেখানে এখন এক দুর্ভেদ্য বরফের পাহাড় দাঁড়িয়ে। সায়ন চিৎকার করে বলল, আমাদের রাস্তা বন্ধ। আমরা এখন কি করব কবির? পিছনে ফেরা অসম্ভব, আর সামনে কোনো পথ নেই। শুভময় চারদিকে তাকিয়ে দেখল, আমাদের অক্সিজেন খুব কম। এই অবস্থায় এখানে নতুন রাস্তা খোঁজার সময় আমাদের নেই। আমাদের ফুসফুস জবাব দিচ্ছে। কবির শান্ত মাথায় পরিস্থিতিটা বিশ্লেষণ করল। ও জানে ভয় পেলে চলবে না। ও ম্যাপটা ঋত্বিকের হাত থেকে নিল। ঋত্বিক, এই পয়েন্ট থেকে অল্টারনেটিভ কোনো রুট আছে? কোনো গলি বা সংকীর্ণ পথ? ঋত্বিক ম্যাপ আর কম্পাস মিলিয়ে দেখে বলল, একটা পথ আছে, কিন্তু সেটা খুব বিপজ্জনক। একটা খাড়া খাদ বেয়ে উঠতে হবে। এটাকে চিমনি বলা হয়। ওটা দিয়ে উঠলে আমরা সরাসরি সামিট রিজের 500 মিটার নিচে পৌঁছে যাব, কিন্তু ওখানে বরফ খুব নরম হতে পারে। কবির দড়িটা ঝালিয়ে নিল। আমাদের কাছে এছাড়া আর কোনো পথ নেই। নতুন রাস্তা আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে। সেই সংকীর্ণ চিমনি দিয়ে ওঠা ছিল অত্যন্ত কষ্টসাধ্য। কবির সবার আগে উঠতে লাগলো।
এখানে বরফের গ্রিপ পাওয়া খুব কঠিন। বারবার ওর কুঠার পিছলে যাচ্ছিল। পেছনে বন্ধুদের মধ্যে এক গভীর উৎকণ্ঠা। সায়ন বুঝতে পারছিল যে এই পথটা কতটা ঝুঁকিপূর্ণ। ও বিড়বিড় করে বলল, যদি যদি উপর থেকে আর একটা পাথর খসে পড়ে, আমাদের কারো বাঁচার সুযোগ থাকবে না, কারো না। কিন্তু সেই ভয়কে তুচ্ছ করে তারা এগোতে লাগলো। প্রীতম আজ আশ্চর্যজনকভাবে শান্ত। ও বুঝেছে ভয় পাওয়ার সময় পেরিয়ে গেছে, এখন শুধু লড়াইয়ের সময়। শুভময় প্রতি মুহূর্তে চেক করছে সবার নিঃশ্বাস ঠিক আছে কিনা। হঠাৎ এক জায়গায় কবির আটকে গেল। একটা বিশাল বরফের স্ল্যাব ওর মাথার উপর ঝুলছে। একটু ধাক্কা লাগতেই তা ভেঙে পড়বে। কবির ওর বন্ধুদের থামতে বলল। ও নিজের শরীরের ভারসাম্য বজায় রেখে খুব সন্তর্পণে ওই অংশটা পাশ কাটিয়ে গেল। ওর দেখা দেখি বাকিরাও একই পথে সাবধানে পার হলো। কয়েক ঘন্টার হাড় ভাঙা খাটুনির পর তারা যখন সেই চিমনি পার হয়ে উপরে উঠে এলো, তখন দেখা গেল এক বিশাল খোলা উপত্যকা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার চূড়ান্ত শিখরটা একদম হাতের কাছে মনে হচ্ছে। সূর্য তখন মাথার উপর, কিন্তু বাতাসের তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে। ঋত্বিক ক্লান্ত হয়ে বসে পড়ল। জানিস কবির, আজ বুঝলাম পাহাড় কেন নিষ্ঠুর। ও আমাদের সেই পথটা কেড়ে নিল যে পথটা আমাদের জন্য তৈরি ছিল। ও চেয়েছিল আমরা আমাদের নিজেদের সামর্থ্য দিয়ে নতুন রাস্তা খুঁজে নিই। শুভময় ম্লান হেসে বলল, জীবনের মানেও বোধ হয় এটাই, চেনা রাস্তা যখন বন্ধ হয়ে যায় তখনই আমরা বুঝতে পারি আমাদের ভেতরে কতটা শক্তি লুকিয়ে আছে। সায়ন আকাশের দিকে তাকিয়ে বলল, হিমালয় আমাদের অহংকার ভেঙে চুরমার করে দিল, চুরমার করে দিল। কবির সবার হাত এক জায়গায় জড়ো করল। আমাদের গন্তব্য আর বেশি দূরে নয়। প্রকৃতির এই প্রতিকূলতা আমাদের বুঝিয়ে দিল যে বন্ধুত্বের কোনো অল্টারনেটিভ রুট হয় না। ওই বরফ ধস আমাদের রাস্তা বন্ধ করতে পেরেছে, কিন্তু আমাদের সাহস নয়। চলো বন্ধুরা, শেষ চড়াই আমাদের ডাকছে। বাতাসের উন্মাদনা এখন সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। ৮,০০০ মিটারের ওপরেই উচ্চতায় প্রকৃতি আর কেবল রুক্ষ নয়, সে এখন হিংস্র। ঘন্টার ১০০ কিলোমিটার বেগে ছুটে আসা উত্তরে হাওয়া পাহাড়ি পাথরে ধাক্কা খেয়ে এক পাশবিক আর্তনাদ তৈরি করছে। সেই হাওয়ার ঝাপটা এতটাই তীব্র যে কবিরদের মনে হচ্ছে কোনো এক অদৃশ্য দানব তাদের পাহাড়ের বুক থেকে ছিঁড়ে নিচে ফেলে দিতে চাইছে। সামনে মাত্র ৫০০ মিটার। এই ৫০০ মিটার যেন ৫ আলোকবর্ষের সমান পথ। প্রতিটি পদক্ষেপ নিতে সময় লাগছে কয়েক মিনিট। ফুসফুসের ভেতরটা মনে হচ্ছে কেউ ফুটন্ত সীসা ঢেলে দিয়েছে। অক্সিজেন সিলিন্ডারগুলো এখন শুধু পিঠের ওপর অপ্রয়োজনীয় এক বোঝা, কারণ মাস্কের ভেতর দিয়ে যেটুকু হাওয়া আসছে তাতে প্রাণের স্পন্দন বজায় রাখা দায়। দলের নেতা কবির সবার আগে নিজের শরীরের সবটুকু ওজন কুঠারের ওপর দিয়ে রাস্তা তৈরি করছিল। কিন্তু শুভময় লক্ষ্য করল কবিরের চলার ছন্দটা হঠাৎ বিগড়ে গেছে। কবির বারবার ওর বাম হাতের দস্তানাটা পাথরের গায়ে ঘষছে। ওর হাঁটার গতি মন্থর হয়ে এসেছে। কবির দাঁড়া! শুভময় চিৎকার করে উঠল, কিন্তু বাতাসের গর্জনে সেই শব্দ হারিয়ে গেল। শুভময় অতি কষ্টে বরফের ওপর হামাগুড়ি দিয়ে কবিরের কাছে পৌঁছালো। শুভময় কবিরের বাম হাতটা টেনে ধরল। কবিরের গ্লাভসটা খুলে দেখতেই শুভময়ের রক্ত হিম হয়ে গেল। কবিরের হাতের আঙুলগুলো ফ্যাকাশে সাদা হয়ে গেছে, কোনো সাড়া নেই। পেশাদার ডাক্তারের চোখ মুহূর্তেই চিনে নিল ঘাতককে। ফ্রস্ট বাইট। রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, কোষগুলো মরতে শুরু করেছে। শুভময় ওর মাস্ক সরিয়ে চিৎকার করে বলল, কবির, তোর ফ্রস্ট বাইট শুরু হয়েছে। হাত এখনই গরম করতে হবে, নইলে নইলে আঙুলগুলো হারাতে হবে তোকে। কবির ক্লান্ত চোখে শুভময়ের দিকে তাকালো। ওর দাড়ি গোফে বরফ জমে সাদা হয়ে গেছে। ও এক অদ্ভুত ম্লান হাসলো। আর সময় নেই রে শুভময়, ওই দেখ শিখরটা দেখা যাচ্ছে। আমার হাতের চিন্তা করিস না, আমি না পারি তোরা যা। সবাই এখন ছোট পাথরের আড়ালে জড়ো হয়েছে। সায়ন, ঋত্বিক আর প্রীতম সবাই এখন বিধ্বস্ত। সায়নের চোখের চশমাটা বরফে জমে অন্ধ হয়ে গেছে। ও ঝাপসা দেখছে। ঋত্বিক ঠান্ডায় অনবরত কাঁপছে। কবির হঠাৎ সবার হাত ছেড়ে দিয়ে বসে পড়ল।
ওর গলাটা জড়িয়ে আসছে। ও বলল, বন্ধুরা, একটা কথা শোন। আমি আমি আর পারছি না। আমার বাম হাতটা পুরো পুরো অবশ হয়ে গেছে। ডান পাটাও আর টানতে পারছি না। আমি এখানেই বসছি। তোরা যা, তোরা গিয়ে ভারতের পতাকাটা ওখানে পুঁতে আয়। আমি তোদের এখান থেকে দেখবো। তুই কি বলছিস কবির? তুই ছাড়া সামিট অসম্ভব। এটা লজিক সায়ন, তুই তো লজিক ভালোবাসিস। আমার জন্য তোদের সবার দেরি হচ্ছে। আবহাওয়া আরো খারাপ হবে। আমি যদি এখানে থাকি, তোরা দ্রুত ফিরে আসতে পারবি। আমি না পারি, তোরা যা। আমাদের ছোটবেলার স্বপ্নটা তোরা পূরণ কর। প্রীতম, যে দলটার মধ্যে সবচেয়ে ভীতু বলে পরিচিত ছিল, সে আজ অভাবনীয়ভাবে কবিরের কলার চেপে ধরল। ওর চোখে রাগের চেয়েও বেশি ছিল ভালোবাসা। চুপ একদম, একদম বাজে কথা বলবি না কবির। শহর থেকে আসার সময় কি বলেছিলাম মনে নেই? আমরা 5 জন মিলে যাব আর 5 জন মিলেই ফিরব। তুই যদি এখানে থাকিস তবে আমরা 4 জন তোর পাশে এখানেই বসে জমে মরব। তুই আমাদের ছাড়া উপরে যেতে দিবি না বলেছিলি না? আজ আমরা তোকে ছাড়া যাব না। ঋত্বিক কবিরের সুস্থ হাতটা শক্ত করে চেপে ধরে বলল, কবির, হিমালয় আমাদের পরীক্ষা নিচ্ছে। আমাদের শারীরিক ক্ষমতার নয়, আমাদের বন্ধুত্বের। তুই আমাদের পুলিশের মতো ডিসিপ্লিন শিখিয়েছিস। আজ আমরা তোকে বন্ধুত্বের জেদ দেখাবো। ফিরলে সবাই ফিরবো, উঠলে সবাই উঠবো। শুভময় কবিরের আঙুলগুলো বগলের নিচে চেপে ধরে গরম করার চেষ্টা করতে করতে বলল, কবির, আমি ডাক্তার হিসাবে তোকে অর্ডার দিচ্ছি, উঠতে তোকে হবেই। আমরা তোর সাপোর্ট হব। আমি তোর বাম দিকটা ধরছি, সায়ন ডান দিকটা ধরবে, ঋত্বিক আর প্রীতম আমাদের ঠেলবে। আমাদের অক্সিজেন একসাথে শেয়ার করব, কিন্তু কেউ কাউকে ছেড়ে যাব না। কবির দেখল ওর 4 বন্ধুর চোখে জল, কিন্তু সেই জলের নিচে জ্বলছে এক অজেয় আগ্নেয়গিরি। ওর নিজের চোখের কোণটাও ভিজে উঠল। ও বুঝল এই বন্ধন ভাঙার সাধ্য কাঞ্চনজঙ্ঘারও নেই। আবার শুরু হলো যাত্রা, কিন্তু এবার আর কেউ আলাদা নয়। কবির মাঝখানে, তাকে দুপাশ থেকে জাপটে ধরেছে সায়ন আর শুভময়। পেছনে ঋত্বিক আর প্রীতম নিজেদের শরীরের শেষ বিন্দু দিয়ে ওদের ঠেলছে। বাতাসের গতিবেগ এখন ঘন্টায় প্রায় 110 কিলোমিটার ছাড়িয়েছে। বরফের কুচিগুলো ছোট ছোট তীরের মতো তাদের মুখে বিঁধছে। এক একটা ঝাপটা এলে তারা সবাই মিলে পাথরের মতো মাটিতে শুয়ে পড়ছে, তারপর আবার দড়ি ধরে উঠে দাঁড়াচ্ছে। সায়ন চিৎকার করে বলল, কবির মনে কর সেই টালা পার্কের ম্যাচ, গোলপোস্ট আর কয়েক হাত দূরে, মার কিক, মার। কবির দাঁতে দাঁত চেপে নিজের অবশ পা দুটো টানতে লাগলো। ওর মাথায় এখন শুধু একটাই সুর বাজছে, ফিরলে সবাই ফিরব, উঠলে সবাই উঠব। এই মন্ত্রটাই ওদের অক্সিজেন। ঋত্বিক চিৎকার করে পাহাড়ি ম্যাপের বর্ণনা দিচ্ছে, যেন অন্ধকারে আলোর পথ দেখাচ্ছে। প্রীতম নিজের ভয়কে জয় করে পাহাড়ের খাজে খাজে পা রাখছে। কোনো এক অদৃশ্য শক্তি যেন এই 5টা ক্লান্ত শরীরকে এক সুতোয় বেঁধে টেনে নিয়ে যাচ্ছে উপরের দিকে। শিখরের ঠিক 100 মিটার নিচে আবহাওয়া আরও ভয়ঙ্কর হলো। একটা বিশাল বরফ দেওয়াল তাদের পথ আগলে ধরল। ঋত্বিক শুভময় আর সায়নের কাঁধে ভর দিয়ে নিজেকে সোজা করলো। চিৎকার করে বলল, বন্ধুরা, একসাথে 1, 2, 3। সবাই মিলে একে অপরের হাত শক্ত করে ধরল। কবির ওর অবশ বাম হাতটাকে সায়নের বেল্টের সাথে লুপ করে নিল। প্রতিটি ইঞ্চির লড়াই, প্রতিটি নিঃশ্বাসের জন্য যুদ্ধ। বরফের দেওয়াল বেয়ে যখন তারা একটু একটু করে উপরে উঠছে, তখন ভোরের প্রথম আলো ফুটতে শুরু করেছে। কিন্তু সেই আলোর চেয়েও বেশি উজ্জ্বল ছিল তাদের চোখের জেদ। 500 মিটারের সেই মরণপণ সংগ্রাম তাদের শিখিয়ে দিল যে একা কোনো পাহাড় জয় করা যায় না। জয় করতে লাগে একগুচ্ছ বিশ্বস্ত হাত আর কয়েকটা পাগল বন্ধুর অটুট বিশ্বাস। সামনে আর মাত্র কয়েক কদম। মেঘের ওপর উকি দিচ্ছে সাদা সোনার সেই মুকুট। কবির অনুভব করলো ওর ফ্রস্ট বাইট হওয়া হাতটা এখন আর ব্যথা হচ্ছে না, বরং এক অদ্ভুত উত্তাপ অনুভব করছে।
সেই উত্তাপ বন্ধুত্বের। একে অপরের হাত ধরে শেষ চড়াইয়ের প্রতিটি পাথরকে সাক্ষী রেখে তারা এগোতে লাগলো সেই মুহূর্তের দিকে যার জন্য তারা জন্ম নিয়েছিল। ভোর 5:10। আকাশের কালো পর্দাটা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। এক অদ্ভুত গাঢ় নীল আর বেগুনি রঙের খেলা চলছে দিগন্ত জুড়ে। বাতাস এখনো বইছে, তবে তার মধ্যে এখন আর সেই হিংস্রতা নেই, বরং এক রাজকীয় নিস্তব্ধতা। শেষ কয়েকটা হাত, কবির, সায়ন, শুভময়, ঋত্বিক আর প্রীতম, তারা এখন আর হাঁটছে না, বরং বরফের ওপর দিয়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে চলছে সেই শেষ বিন্দুটির দিকে, যার পর আর কোনো চড়াই নেই। হঠাৎ কবির থেমে গেল। ও মাথা তুলে তাকালো। ওর সামনে আর কোনো বরফের দেওয়াল নেই, কোনো পাথরের খাঁজ নেই। আছে শুধু এক আদি দিগন্ত খোলা আকাশ আর পায়ের নিচে মেঘের অন্তহীন সমুদ্র। ওহ, পৌঁছে গেছি রে, আমরা পৌঁছে গেছি। কবিরের মুখ দিয়ে কথাগুলো যখন বেরোলো, তখন সেই শব্দগুলো ঠান্ডায় বাষ্প হয়ে মিলিয়ে গেল। ঠিক 5:20 পূর্ব দিগন্তের একটা সরু রেখা থেকে আগুনের গোলার মতো সূর্য বেরিয়ে এলো। আর সেই প্রথম কিরণ যখন কাঞ্চনজঙ্ঘার শিখরকে স্পর্শ করল, তখন ঘটে গেল সেই অলৌকিক ঘটনা। পায়ের নিচে সেই ধবধবে সাদা বরফ মুহূর্তের মধ্যে বদলে গেল কাঁচা সোনার রঙে। যে সাদা সোনার টানে তারা ঘর ছেড়েছিল, আজ সেই সোনা তাদের পায়ের নিচে। বন্ধুরা একে অপরকে হাত ধরে শিখরের ওপর গোল হয়ে দাঁড়ালো। কবির, সায়ন, শুভময়, ঋত্বিক আর প্রীতম, উত্তর কলকাতার সেই 5 বন্ধু আজ পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ 8,586 মিটার উঁচুতে দাঁড়িয়ে। তারা একে অপরকে জড়িয়ে ধরল। ভারী উইন্ডচেকার আর অক্সিজেন মাস্কের আড়ালে ঢাকা মুখগুলো থেকে উপচে পড়তে লাগলো বাঁধ ভাঙা কান্না। ঋত্বিক ওর ব্যাগ থেকে বের করলো সযত্নে রাখা ভারতের জাতীয় পতাকা। কাঁপতে কাঁপতে সেটাকে শক্ত করে পুঁতে দিল বরফের বুকে। আভিজাত্যের সাথে উড়তে লাগলো তেরাঙ্গা। আর তার পাশে বাংলার তারুণ্যের সেই অপরাজিত জেদ। প্রীতম বিড়বিড় করে বলল, মা, আমি পেরেছি, আমি আর ভীতু নই মা। শুভময় আকাশের দিকে তাকিয়ে ভাবল সেই সব রোগীদের কথা যাদেরও জীবন ফিরিয়ে দেয়। আজ পাহাড় তাকে নতুন করে জীবন দিল। সায়ন চিৎকার করে বলল, কাঞ্চনজঙ্ঘা, আমি আজ কোনো আইনের দোহাই দিতে আসিনি। আমি শুধু তোকে সাক্ষী রেখে বলতে চাই, বন্ধুত্বের ওপর কোনো আদালত নেই, কোনো আদালত নেই, নেই। শিখরে বেশিক্ষণ থাকা সম্ভব নয়। শরীরের অক্সিজেন দ্রুত ফুরিয়ে আসছে। তবে ফেরার পথটা ছিল অনেক বেশি সহজ, কারণ হৃদয়ে তখন জয়ের এক অদ্ভুত হালকা অনুভব। কবিরের ফ্রস্ট বাইট হওয়া হাতটা শুভময় নিজের শরীরের উত্তাপ দিয়ে আগলে রাখল পুরোটা পথ। নিচে নামার সময় যখন তারা সেই ধসে যাওয়া রাস্তা আর সেই অন্ধকার গুহাটা পার হচ্ছিল, তখন তাদের মনে হচ্ছিল যেন তারা এক জনম পার করে আসছে। পাহাড়ের সেই রুদ্ররূপ এখন অনেক বেশি শান্ত। মেঘের ফাঁক দিয়ে উকি দিচ্ছে নিচের সবুজ উপত্যকা। মানেভঞ্জন থেকে যখন তারা শিলিগুড়ির পথে নামলো, তখন তাদের চেহারায় দাড়ি গোফের জঙ্গল। গালগুলো পুড়ে তামাটে হয়ে গেছে, কিন্তু চোখের দৃষ্টিতে ছিল এক পরম তৃপ্তি। এনজেপি স্টেশনে ফেরার পর যখন তারা ট্রেনের কামরায় বসলো, তখন কারোর মুখে কথা নেই, শুধু ট্রেনের ছন্দবদ্ধ আওয়াজ আর পাহাড়ি স্মৃতি। ট্রেন যখন শিয়ালদাহ স্টেশনে পৌঁছালো, তখন দিনটা ছিল বিজয়া দশমীর। শহর জুড়ে এক অদ্ভুত বিষণ্ণতা আর আনন্দের মিশেল। বিসর্জনের সুর বাজছে আকাশে বাতাসে। স্টেশনে নামতেই এক বিশাল ভিড় তাদের ঘিরে ধরল। পাড়ার লোক, ক্লাব মেম্বার আর পরিবারের লোকজন সবাই মালা আর ফুলের তোড়া নিয়ে হাজির। কবিরের পুলিশের সহকর্মীরা স্যালুট ঠুকলো তাদের বীর অফিসারকে। কিন্তু আসল ম্যাজিকটা ঘটল যখন তারা তাদের সেই পুরনো পাড়ায় ঢুকলো। উত্তর কলকাতার সেই সরু গলি আজ সেজেছে অন্য সাজে। মোড়ে মোড়ে হ্যালোজেন লাইট, আর দূর থেকে ভেসে আসছে সেই চেনা শব্দ, ঢাকের বাদ্যি। বিসর্জনের বিষণ্ণতাকে ছাপিয়ে সেই ঢাকের আওয়াজ আজ ছিল জয়ের উন্মাদনা। ঢাকির হাতের কাঠি যেন বীর গাথা লিখে চলেছে।
পাড়ার বাচ্চারা তাদেরকে ঘিরে চিৎকার করছে। শ্যামবাজারের সেই পুরনো নগেন্দার কেবিনের সামনে প্যান্ডেলে মা দুর্গার প্রতিমা যখন ট্রাকে ওঠার জন্য তৈরি, ঢাকের আওয়াজ যখন চরমে, তখন 5 বন্ধু এসে দাঁড়ালো প্রতিমার সামনে। কবির ওর ফ্রস্ট বাইট হওয়া হাতটা দিয়ে প্রণাম করল। সায়ন, শুভময়, ঋত্বিকার প্রীতম সবাই একজোট হয়ে মাথা নোয়ালো। ঢাকের সেই তালে তালে যেন বেজে উঠল তাদের হিমালয় অভিযানের প্রতিটি মুহূর্ত। মৃত্যুপুরীর লড়াই, বরফ ধসে যাওয়ার ভয়, আর সোনালি চূড়ার স্বপ্ন। বিসর্জনের সুরে পাহাড়ের সেই ডাক আজ মূর্ত হয়ে উঠল। শরৎকালে সেই মেঘমুক্ত আকাশ যেন বাংলার এই 5 সন্তানদের অভিনন্দন জানালো। রাতের বেলা সেই পুরনো রোয়াকে বসেছে 5 বন্ধু, হাতে নগেন্দা স্পেশাল চা, কবিরের হাতে ব্যান্ডেজ। প্রীতমের ওজন কমে গেছে অনেক, কিন্তু আড্ডাটা ঠিক আগের মতোই প্রাণবন্ত। সায়ন চায়ের কাপে চুমুক দিয়ে বলল, জানিস, লোকে বলে আমরা নাকি পাহাড় জয় করেছি, কিন্তু আসলে পাহাড় আমাদের জয় করেছে। আমাদের মনের ময়লা, আমাদের স্বার্থপরতা সব সব ওই তুষার ঝড়ে ধুয়ে সাফ হয়ে গেছে। ঋত্বিক ম্লান হেসে বলল, পাহাড় শুধু পাথর নয় রে, পাহাড় হলো আয়না। ও আমাদের ভেতরের মানুষটাকে চিনিয়ে দিল। শুভময় প্রীতমের দিকে তাকিয়ে বলল, কি রে প্রীতম, সামনের বার তাহলে অন্য কোথাও? প্রীতম এবার আর ভয় পেল না। ও বীরের মতো বুক চিতিয়ে বলল, যেখানেই যাবি যমরাজের দুয়ার থেকে তোদের ফিরিয়ে আনার জন্য আমি আছি। আড্ডায় হাসির রোল উঠল। সেই হাসি ছড়িয়ে পড়ল উত্তর কলকাতার অলিতে গলিতে। আকাশের এক কোণে তখন একাদশীর চাঁদ, হয়তো বহু দূরে হিমালয়ের শিখরে তখন ধীর লয়ে বরফ পড়ছে। কাঞ্চনজঙ্ঘা আজ শান্ত। সে জানে তার সেই রহস্যময় সাদা সোনার মুকুট পাহারা দেওয়ার জন্য নিচে 5টা অটুট বন্ধুত্বের অতন্দ্র প্রহরী তৈরি হয়ে গেছে। জয়ের আনন্দ আর বিসর্জনের সুর মিলেমিশে একাকার হয়ে গেল। হিমালয়ের ডাক বৃথা হয়ে যায়নি। বাংলার তারুণ্য আর অদম্য জেদ আজ নতুন এক ইতিহাস লিখে ফেলল। সেই ইতিহাসের পাতায় সোনালি অক্ষরে লেখা রইল, ফিরলে সবাই ফিরব, উঠলে সবাই উঠব। শেষ হলো আজকের গল্প তুহিন রায়ের লেখা মৃত্যুপুরী কাঞ্চনজঙ্ঘায়। কবিরের ভূমিকায় দিব্যেন্দু গোস্বামী, সায়নের ভূমিকায় অচ্যুত সাহা, শুভময়ের ভূমিকায় অরিত্র মুখার্জি, ঋত্বিকের ভূমিকায় সমীরণ শীল, প্রীতমের ভূমিকায় দীপ্তদীপ সাউ। প্রচ্ছদ নির্মাণ করেছেন সূর্য দাস, আবহ নির্মাণে সায়ক পাল ও টিম অ্যানোনিমাস। প্রচার সহায়তায় সায়ন দে ও আয়ুষ কারার। পরিচালনায় সমীরণ শীল। সহ-পরিচালনা, গল্প কথক এবং গল্পের সূত্রধর আমি সোহম। গল্পটি আপনাদের ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক ও হাইপ করার মাধ্যমে আমাদের পাশে থাকুন। আবার ফিরে আসবো আগামী সপ্তাহে। ততক্ষণ শুনতে থাকুন